ফুঁসে উঠেছে ইরান, তাদের দফায় দফায় হামলায় পুড়ছে আমেরিকার সেনাঘাঁটি দূতাবাস। ইরানের গুরুত্বপূর্ণ খারক দ্বীপে হামলা কেন? প্রায় 95 কোটি ব্যারেল তেল প্রতি বছর বিশ্ববাজারে যায় ইরানের খারক দ্বীপ থেকে। কি আছে এই দ্বীপে? আমেরিকা কি পারবে ধ্বংস করতে? ইরানের অত্যাধুনিক ফাতা-2 মিসাইল ছুড়লে সাইরেন বাজানোরও সময় পাবে না ইসরায়েল। কতটা ভয়ঙ্কর এই অস্ত্র? তেহরান কি এটি ছুড়বে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। যতই সময় যাচ্ছে ততই ভয়ঙ্করভাবে ফুঁসে উঠছে ইরান। মার্কিন সেনা থেকে শুরু করে সামরিক ঘাঁটি, দূতাবাস সবকিছুই ইরানের দফায় দফায় হামলায় রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শনিবার ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে, বাহরাইন ও কুয়েতের 3টি মার্কিন সেনা ঘাঁটিতে কয়েক দফা হামলা চালিয়েছে ইরান। তবে ইরানের উপরও হামলা অব্যাহত রেখেছে আমেরিকা ও ইসরায়েলের জোট বাহিনী। ইরানের অর্থনীতির লাইফলাইন বলে খ্যাত খারক দ্বীপের সব সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দ্বীপ থেকে ইরানের 90% তেল রপ্তানি হয়। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালীতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানের নয়া কৌশলে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এবার ইরানের খার্ক দ্বীপে মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে পোস্টে লেখেন, দ্বীপটির সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করেছে মার্কিন বাহিনী। ভবিষ্যতে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচলে বাধা দিলে ওই দ্বীপে ইরানের অন্যতম বড় তেলের অবকাঠামোতে হামলার হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত ওই দ্বীপটি দেশটির অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 90% পরিচালনা করে। ইরানের তেল অবকাঠামোর উপরে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করবে তেহরান। হামলা চালিয়ে সেগুলো ছায়ে পরিণত করার হুমকি দিয়েছেন তেহরানের একজন মুখপাত্র। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। তেহরানের হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর 5টি জ্বালানি পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালিয়েছে ইরান। ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে সৌদি আরব, কুয়েত, কাতার। জরুরি নয় এমন মার্কিন কর্মীদের দ্রুত ওমান ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান সংঘাত ও মিসাইল হামলার ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করায় বিভিন্ন দেশের 10 জন নাগরিককে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত। ইরান ও লেবাননের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের তবরিজ শহরে হামলার আগে নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। চলমান যুদ্ধে ইরান ও লেবাননে নিহত 2000 ছাড়িয়েছে। বাস্তুচ্যুত হয়েছে 20 লাখের বেশি বাসিন্দা। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে 2500 সদস্যের একটি নৌ ও সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থল অভিযানের অংশ হিসেবে এদের পাঠানো হচ্ছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে ইরানের যুদ্ধে যোগ দিতে এই প্রথম 2500 স্থল সেনা পাঠাচ্ছে আমেরিকা। এরই মধ্যে উভচর যুদ্ধ জাহাজ দিয়ে 2500 মেরিন সেনা মধ্যপ্রাচ্যে যাচ্ছে। সব মিলিয়ে দ্রুত এই যুদ্ধ শেষ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র ক্রমশ এতে আরও জড়িয়ে যাচ্ছে বলে অভিমত বিশ্লেষকদের। আমেরিকা কি ইরানে স্থল অভিযান শুরু করবে? হিজল জুবারের ডেস্ক রিপোর্ট। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হচ্ছে। প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে মার্কিন স্থলসেনা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের ওকিনাওয়া ঘাঁটি থেকে 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের 2500 মেরিন সেনা এরই মাঝে যুদ্ধক্ষেত্রে রওনা হয়েছে। তাদের সঙ্গে আছে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত উভচর যুদ্ধ জাহাজ ইউএসএস ত্রিপলি। প্রতিবেদনে বলা হয়, এই উভচর যুদ্ধজাহাজ থেকেই সরাসরি রণক্ষেত্রে নামতে পারবেন মেরিন সেনারা। বিশেষ কোনো সংকট মোকাবেলা কিংবা ইরানের কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনে তাদের ব্যবহার করা হতে পারে। সব মিলিয়ে এই মেরিন সেনারাই হতে যাচ্ছে চলমান যুদ্ধে মার্কিন স্থলবাহিনীর প্রথম বহর। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান হামলার মুখে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম অতিরিক্ত যুদ্ধজাহাজ ও 5000 মেরিন সেনা পাঠানোর অনুরোধ করেছিল। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তা অনুমোদন করেছেন। ইউএসএস ত্রিপলি কেবল মেরিন সেনাদের বহন করে না, বরং সমুদ্র থেকে স্থলভাগে দ্রুত সেনা নামানোর যাবতীয় আধুনিক সুযোগ সুবিধা এতে আছে বলে জানিয়েছে পত্রিকাটি।
বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সামরিক উপস্থিতি বাড়ানোর মধ্য দিয়ে আরও গভীরভাবে জড়িয়ে যাচ্ছে। খুব দ্রুত যুদ্ধ শেষ করার পরিকল্পনা নেই, এমন লক্ষণই জোরালো হচ্ছে। পর্যবেক্ষক ও বিশ্লেষকরা বলছেন, মূলত ইরান যুদ্ধের ফল নিয়ে হতাশ ও ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে বিস্মিত করে দিয়ে দীর্ঘ হচ্ছে এই যুদ্ধ এবং অনেক কিছুর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন তিনি। এই অবস্থায় যুদ্ধের নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া হয়েই একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। ইরান যুদ্ধে স্থলবাহিনী নামানো হবে মারাত্মক ঝুঁকিপূর্ণ। শুধু স্থলবাহিনীর ক্ষেত্রে নয়, ইরানের তেল সমৃদ্ধ খার্ক দ্বীপে মার্কিন বাহিনীর রাতভর হামলার সিদ্ধান্ত ট্রাম্পের হতাশা থেকে উদ্ভূত বলছেন অনেক বিশ্লেষক। আন্তর্জাতিক রাজনীতি ও জ্বালানি বাজার বিশ্লেষকরা এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। খার্ক দ্বীপ থেকে ইরানের প্রায় 90% তেল রপ্তানি হয়। যদি এই দ্বীপের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বিশ্ববাজারে তেলের সরবরাহ হঠাৎ কমে যাবে, যার ফলে জ্বালানির মূল্য ব্যাপক মাত্রায় বাড়তে পারে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রবার্ট পেপ বলেন, খার্ক দ্বীপে হামলা মূলত আমেরিকার হতাশার বহিঃপ্রকাশ। ট্রাম্প প্রশাসন আশা করেছিল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের রাজনৈতিক কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু বাস্তবতা ভিন্ন। ইরানের নতুন নেতৃত্ব এবং আইআরজিসি আরও আগ্রাসী ও ঐক্যবদ্ধ হয়ে উঠেছে। পেপের মতে, খার্ক দ্বীপে হামলা হয়তো সাময়িকভাবে কিছু সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে, তবে কৌশলগতভাবে এ ধরনের হামলা ইরানকে দমন করতে ব্যর্থ। উল্টো এসবের জেরে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো এখন আরও সংহত ও সক্রিয় হয়ে উঠছে, যা ভবিষ্যতে সংঘাত আরও জটিল ও দীর্ঘমেয়াদী করে তুলতে পারে। মোট কথা, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধ এখন আরও বিধ্বংসী হয়ে উঠছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইরানের অর্থনীতির লাইফলাইন খ্যাত খারক দ্বীপে আমেরিকার হামলা নিয়ে কেন এত উদ্বেগ গোটা বিশ্বের? কেন পারস্য উপসাগরের এক ক্ষুদ্র প্রবাল দ্বীপ খারগের দিকে এখন সবার নজর? বলা হচ্ছে, প্রতি বছর 95 কোটি ব্যারেল তেল রপ্তানি হয় এই দ্বীপ থেকেই। তাই এখান থেকে তেল রপ্তানি থেমে গেলে বিশ্ব জ্বালানি বাজারে লাগবে নয়া আগুন। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের পাওয়ার হাউস খার্ক দ্বীপে হামলা চালিয়েছে আমেরিকা। গুড়িয়ে দেয়া হয়েছে সেখানকার সব সামরিক স্থাপনা। সম্প্রতি এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের মাঝখানে দাঁড়িয়ে থাকা ছোট্ট এই প্রবাল দ্বীপ ইরানের জ্বালানি সাম্রাজ্যের হৃৎপিণ্ড। ভূখণ্ডটির মাটির গভীরে বসানো পাইপলাইন দিয়ে প্রতিদিন প্রবাহিত হয় লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল। পারস্য উপসাগরের অরফান পার্ল বা অনাথ মুক্তা নামে পরিচিত নির্জন দ্বীপটি বর্তমানে ইরানের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। দেশের মোট তেল রপ্তানির 90% নিয়ন্ত্রিত হয় মাত্র 22 কিলোমিটার আয়তনের এই আইল্যান্ড থেকে। প্রতি বছর খার্ক দ্বীপের মাধ্যমে বিশ্ববাজারে যায় প্রায় 95 কোটি ব্যারেল তেল। কিন্তু নিষিদ্ধ দ্বীপটি নিয়ে কেন এত উত্তেজনা? কড়া নিরাপত্তায় ঘেরা খার্ক দ্বীপে প্রবেশ প্রায় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত। এই ভূখণ্ডটি আসলে কোনো তেলের খনি নয়, বরং একটি বিশাল তেল টার্মিনাল। আবুজার, ফরুজান এবং দরুদের মতো ইরানের বেশ কিছু বড় বড় অফশোর তেল ক্ষেত্র থেকে পাইপলাইনের মাধ্যমে তেল এসে এখানে জমা হয়। এরপর তা প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করা হয় বিশাল বিশাল ট্যাঙ্কে। সেখান থেকে আন্তর্জাতিক বাজারে পাঠানো হয় ব্যারেল ভর্তি তেল। যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিভিন্ন পশ্চিমা দেশ ও সংস্থার তরফ থেকে আরোপ করা দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের মধ্যেও খার্ক দ্বীপের অবকাঠামোকে আরও বড় করার চেষ্টা করেছে ইরান। সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপে নতুন নতুন স্টোরেজ ট্যাঙ্ক যোগ করে বাড়ানো হয়েছে তেল সংরক্ষণের ক্ষমতা। চীনের মতো বড় ক্রেতাদের কাছে তেল পৌঁছে দেওয়ার প্রধান কেন্দ্র হল এই খার্ক দ্বীপ। দ্বীপটির চারপাশে সমুদ্রের গভীরতা অনেক বেশি হওয়ায় বিশাল সব সুপার ট্যাঙ্কার সহজেই এখানে ভিড়তে পারে। বর্তমানে আবারও বিশ্ব রাজনীতির উত্তপ্ত কেন্দ্রে চলে এসেছে পারস্য উপসাগরের অরফান পার্ল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপে হামলার দাবি করলেও তিনি জানিয়েছেন, তেলের মূল অবকাঠামো ধ্বংস করেনি মার্কিন বাহিনী। তবে ট্রুথ সোশ্যালে দেওয়া তার লিখিত বক্তব্যে দেখা গেছে স্পষ্ট হুঁশিয়ারি। ইরান যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেয়া অব্যাহত রাখে, তাহলে খার্ক দ্বীপের তেলের অবকাঠামো হবে ট্রাম্পের পরবর্তী টার্গেট।
ইরানের কাছে মহামূল্যবান খার্ক দ্বীপ শুধুমাত্র তেলের কেন্দ্রই নয়, এটি এখন সামরিকভাবেও অত্যন্ত সংবেদনশীল জায়গা। দ্বীপটিকে কঠোর নিরাপত্তায় পাহারা দেয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। সাম্প্রতিক সংঘাতের মধ্যে খার্ক দ্বীপের তেল সংক্রান্ত কোনো অবকাঠামো আঘাত করা হলে তার কড়া জবাব দেবে তেহরান। সামরিক প্রতিশোধের পাশাপাশি তেল রপ্তানি পুরোপুরি আটকে দিলে টালমাটাল বৈশ্বিক জ্বালানি বাজারে লাগবে আরও একটি বড় ধাক্কা। প্রাচীনকাল থেকেই খার্ক দ্বীপ ছিল গুরুত্বপূর্ণ সমুদ্রপথের একটি কেন্দ্র। সময়ের সঙ্গে সঙ্গে পর্তুগিজ, ডাচ সহ বিভিন্ন শক্তি দ্বীপটিকে দখল করতে চেয়েছে। ডাচরা এখানে দুর্গ বানিয়ে ব্যবসা করতে চেয়েছিল, কিন্তু স্থানীয়দের প্রতিরোধে তারা টিকতে পারেনি। একসময় রাজনৈতিক বন্দীদের নির্বাসনে পাঠানোর জন্য এই নির্জন দ্বীপকে বেছে নিয়েছিলেন ইরানের সর্বশেষ রাজা রেজা শাহ পাহলভি। তেল আসার অনেক আগে থেকেই ক্ষমতার পালাবদল আর নির্বাসনের সাক্ষী হয়ে আছে খার্ক। চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র যদি দ্বীপটিকে ধ্বংসের দুঃসাহস দেখায় তাহলে পরিস্থিতি হয়ে উঠবে আরও সঙ্গীন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে ইরানের 90% তেল রপ্তানি করা খারক দ্বীপের মার্কিন হামলার পর আরও এক দফা বেড়েছে তেলের দাম। যুদ্ধের পাশাপাশি হরমুজ প্রণালী অচল থাকায় বিশ্ববাজারে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম পৌঁছেছে $103। সঞ্জিদ ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের 15তম দিনে বিশ্ববাজারে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম পৌঁছেছে $103। 2022 সালের পর এই প্রথম অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়ালো। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তেল ক্ষেত্রের ওপর টানা হামলার পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীও বন্ধ রেখেছে ইরান। এতে প্রয়োজনীয় সরবরাহ ব্যাহত হওয়ায় হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 1 মাসের জন্য রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেও হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে তেলের দাম আরও বাড়বে, এমনকি $200-এও পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তেল বাজারের এই ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে বিশ্ব শেয়ার বাজারেও। শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক পড়েছে, আর এতে কমতে শুরু করেছে শেয়ারের দাম। বিশ্বের বিভিন্ন দেশের মতো ধস নেমেছে খোদ যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও। সপ্তাহের শেষে দেশটির শেয়ার বাজারের 3টি প্রধান সূচক ডাও জোন্স প্রায় 0.25%, S&P 500 প্রায় 0.6% এবং নাসডাক প্রায় 0.9% কমেছে। বড় দরপতন দেখা দিয়েছে ইউরোপের শেয়ার বাজারেও। শুক্রবার ইউরোপের গুরুত্বপূর্ণ সূচক স্টক্স ইউরোপ 600 প্রায় 0.5% কমেছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারের সামগ্রিক সূচক MSCI ওয়ার্ল্ডও প্রায় 0.9% নেমে গেছে। অর্থাৎ বিশ্বজুড়ে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন শেয়ার বাজারে বড় দরপতনের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সুদের হার। গেল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে 2 বছরের ট্রেজারি বন্ডের সুদের হার 6 মাসের মধ্যে সর্বোচ্চ বেড়েছে। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এখনই সুদের হার কমাবে না। বেড়েছে আমেরিকান মুদ্রাস্ফীতি পরিমাপ সূচক PCE। গেল জানুয়ারিতেই PCE বেড়েছে 0.3%। সবশেষ মার্কিন সরকারি হিসাব বলছে রেকর্ড মাত্রায় কমেছে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিও। আর চলমান অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রের শীঘ্রই মূল্যস্ফীতি কমার বিষয়টিও এক প্রকার অনিশ্চিত। সুদের হার বেড়ে যাওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে ডলার কেনার দিকে ঝুঁকছে গোটা বিশ্বের ব্যবসায়ীরা। ফলে বাজারে বেড়েছে ডলারের চাহিদা, যার ফলে লাফিয়ে বাড়ছে মার্কিন মুদ্রার মূল্যমান। ডলারের অতিরিক্ত চাহিদার মুখে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মুদ্রা ইউরোর মান কমেছে 0.08%। আর 2024 সালের পর সবচেয়ে বেশি কমেছে জাপানের মুদ্রা ইয়েনের মূল্যমান। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইরানের অত্যাধুনিক অস্ত্র ফাতাহ 2 হাইপারসনিক মিসাইল ছুড়লে সাইরেন বাজানোরও সময় পাবে না ইসরায়েল। সামরিক বিশ্লেষকরা জানিয়েছেন, শব্দের গতির বহু গুণ বেশি গতিতে ছুটে চলা এই মিসাইল লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে মাত্র কয়েক মিনিটে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের জন্য এটিকে ঠেকানো অত্যন্ত কঠিন বলে দাবি করা হচ্ছে। ঠিক কতটা শক্তিশালী এই ফাতাহ 2 আর কেন এটিকে ঘিরে তৈরি হয়েছে নতুন নিরাপত্তা উদ্বেগ, ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। ইরানের হাতে আছে এমন এক তুরুপের তাস যা বদলে দিতে পারে ইসরায়েলের মানচিত্র।
এমন এক অস্ত্র যা আটকানোর ক্ষমতা এখনো হয়নি ওয়াশিংটন বা তেল আবিবের। ফাত্তা-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। আর ইরান যদি ইসরায়েলে কোনো শহরকে লক্ষ্য করে এই মিসাইল ছোড়ে, তাহলে সাইরেন বাজানোরও সময় পাবে না দেশটি। তার আগে গাজায় পরিণত হবে ইসরায়েল। কেন এতটা শক্তিশালী ইরানের এই অস্ত্র? কেনই বা এখনও এটি আটকানোর উপায় খুঁজে পায়নি যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে মার্চ মাসের শুরুতে ইরান তাদের সর্বাধুনিক মারণাস্ত্র ফাত্তাহ-2 হাইপারসনিক মিসাইল মোতায়েন করার দাবি করে বিশ্বকে চমকে দিয়েছে। ফরাসি ভাষায় ফাত্তাহ শব্দের অর্থ হল বিজয়দাতা বা বিজয় আনয়নকারী। আর এই মিসাইলের ক্ষমতাই বলে দিচ্ছে যে এই নাম কতটা যুক্তিযুক্ত। বর্তমানে সামরিক বিশ্বে এই ক্ষেপণাস্ত্রটি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার মূল কারণ হল অবিশ্বাস্য গতি এবং লক্ষ্যভেদী সক্ষমতা, যা প্রচলিত যুদ্ধরীতির সংজ্ঞায় বদলে দিয়েছে। বিবিসি ও উইয়ন নিউজে প্রকাশিত প্রতিবেদন মতে এই ক্ষেপণাস্ত্রটি মার্ক 15 অর্থাৎ শব্দের চেয়েও প্রায় 15 গুণ বেশি গতিতে বা ঘন্টায় 15,000 কিলোমিটার বেগে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে আসতে পারে। ইরান থেকে ইসরায়েলের দূরত্ব প্রায় 1600 কিলোমিটার। হাইপারসনিক ফাত্তা-2 মিসাইল ছুড়লে তা ইসরায়েলে পৌঁছবে মাত্র 4.5 মিনিটে। ইসরায়েলের শহরগুলোর মিসাইল সাইরেন সিস্টেম কার্যকর হয়ে সতর্কবার্তা দিতেও 5 মিনিটের মতো সময় লাগে। সেই হিসেবে সাইরেন বাজার আগেই আঘাত হানবে ফাত্তা-2। শুধু এর উচ্চ গতি না, সাথে রয়েছে আরও প্রযুক্তি। সাধারণ ব্যালিস্টিক মিসাইলগুলো একটি নির্দিষ্ট পথ ধরে চলে, যা রাডারের মাধ্যমে আগে ভাগেই শনাক্ত করা সম্ভব। কিন্তু ফাত্তা-2 এর বিশেষত্ব হল এর হাইপারসনিক গ্লাইড ভেহিকেল প্রযুক্তি। অ্যারোস্পেস গ্লোবাল নিউজের তথ্য অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রটি বায়ুমণ্ডলে অত্যন্ত নিচু অবস্থায় সাপের মতো আঁকাবাঁকা পথে চলতে পারে। লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগ মুহূর্ত পর্যন্ত এটি বারবার নিজের দিক পরিবর্তন করতে সক্ষম, যার ফলে কোনো কম্পিউটার চালিত সিস্টেমই এর চূড়ান্ত গন্তব্য আগে থেকে অনুমান করতে পারে না। সামরিক বিশ্লেষকরা বলছেন, অত্যাধুনিক এই প্রযুক্তির কারণে ইসরায়েলের বিশ্বখ্যাত অ্যারো-3 বা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ফাত্তা-2কে রুখতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রাডার একে শনাক্ত করার আগেই এটি তার ধ্বংসলীলা চালিয়ে লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেয়। এমনকি মার্কিন নৌবাহিনীর গর্ব ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো বিশাল রণতরীগুলোকেও এই মিসাইলটি মুহূর্তের মধ্যে ডুবিয়ে দিতে সক্ষম। এর বিধ্বংসী ক্ষমতা অপরিসীম। এটি কয়েকশো কেজি ওজনের উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রচলিত বিস্ফোরক বহন করতে পারে, যা দিয়ে সুদৃঢ় বাংকার বা পুরো একটি সামরিক ঘাঁটি মুহূর্তেই ধূলিসাৎ করা সম্ভব। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে পরবর্তী প্রজন্মের রাডার সিস্টেম নিয়ে কাজ করছে, কিন্তু অদূর ভবিষ্যতে এর কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। যুদ্ধের মোড় পরিবর্তনের ক্ষেত্রে ফাত্তা-2 একটি গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছে। ইরানের এই সক্ষমতা প্রমাণ করে যে পশ্চিমের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় সীমাবদ্ধতা রয়েছে। এখন প্রশ্ন উঠছে, ইরান কি তবে ইসরায়েলকে গাজার মতো এক ধ্বংসস্তূপে পরিণত করবে? ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এই হাইপারসনিক মিসাইলগুলো বড় আকারে ইসরায়েলি শহরগুলোর উপর নিক্ষেপ করা হয়, তবে সেখানে গাজার মতো মানবিক বিপর্যয় ঘটা অস্বাভাবিক নয়। ফাত্তা-2 এর অভাবনীয় গতি এবং একে রোখার অক্ষমতা ইসরায়েলের নিরাপত্তার ভিতকে বড় ধরনের অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। সামরিক শক্তিতে এগিয়ে থেকেও কেন ইরান যুদ্ধে জয়ের ঘোষণা দিতে পারছে না ডোনাল্ড ট্রাম্প? বিশ্লেষকদের মতে অন্তত 7টি বড় কারণ ট্রাম্প প্রশাসনকে জটিল পরিস্থিতিতে ফেলেছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত ক্রমেই জটিল রূপ নিচ্ছে। যুদ্ধ দীর্ঘ হলে বাড়তে পারে কৌশলগত ও অর্থনৈতিক চাপ, আবার হঠাৎ থামলেও তৈরি হতে পারে নতুন রাজনৈতিক সংকট। ফলে যুদ্ধের ময়দানের বাইরে কূটনীতি, অর্থনীতি ও রাজনীতির কঠিন সমীকরণের মুখেই এখন ট্রাম্প প্রশাসন। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। ইরান যখন বীরের মতো একাই লড়ে যাচ্ছে, ঠিক তখনই ইরান যুদ্ধ ঘিরে চরম জটিলতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিকভাবে কিছু সাফল্যের দাবি করলেও এখনও স্পষ্টভাবে যুদ্ধ জয়ের ঘোষণা দিতে না পেরে হতাশায় ভুগছেন ট্রাম্প। ইরানের কৌশলে যুদ্ধ ক্রমেই দীর্ঘ হচ্ছে, বাড়ছে কৌশলগত ও অর্থনৈতিক চাপও।
বিশ্লেষকদের মতে অন্তত 7টি বড় কারণে ট্রাম্পের জন্য এই যুদ্ধকে জয় হিসেবে ঘোষণা করা কঠিন হয়ে পড়েছে। প্রথমত, হরমুজ প্রণালীর সংকট। বিশ্বের প্রায় 1/5 জ্বালানি তেল এই পথ দিয়েই পরিবাহিত হয়। সেখানে উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে এবং বৈশ্বিক বাণিজ্যে বড় চাপ তৈরি হয়েছে। সামরিক শক্তি দিয়েও এই পথ পুরোপুরি নিরাপদ রাখা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দ্বিতীয়ত, নেতৃত্ব পরিবর্তনের পরও ভেঙে পড়েনি ইরান। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মুজতবা খামেনি নেতৃত্বে আসেন। ফলে দেশটির শাসন ব্যবস্থা ভেঙে পড়েনি, বরং নতুন নেতৃত্ব আরও কঠোর অবস্থান নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। 3 নম্বর কারণ, ইসরায়েলের অবস্থান অনিশ্চিত। যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করতে চাইলেও মিত্রদেশ ইসরায়েল নিজস্ব কৌশলে যুদ্ধ চালিয়ে যেতে পারে। ফলে যুদ্ধ থামানোর সিদ্ধান্ত পুরোপুরি ওয়াশিংটনের হাতে নেই। চতুর্থ কারণ, যুদ্ধের স্পষ্ট লক্ষ্য নেই। কখনো বলা হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা হয়েছে, আবার কখনো সরকার পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হচ্ছে। এতে যুদ্ধের সফলতা কি তা নিয়েই তৈরি হয়েছে বিভ্রান্তি। 5 নম্বর কারণ হিসেবে দেখা হচ্ছে পারমাণবিক কর্মসূচির অনিশ্চয়তা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মতে ইস্পাহান কেন্দ্রে এখনও উল্লেখযোগ্য পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম থাকতে পারে, যা ভবিষ্যতে কর্মসূচি পুনরায় চালুর সম্ভাবনা রাখে। 6 নম্বর কারণ হলো ইরানে বড় কোনো গণ আন্দোলন দেখা যায়নি। যুদ্ধের ফলে জনগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে বলে ধারণা করা হলেও বাস্তবে তেমন কিছুই ঘটেনি, বরং অনেক ক্ষেত্রে সরকারের অবস্থান আরও শক্ত হয়েছে। সবচেয়ে 7ম কারণ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়ছে, জীবনযাত্রার ব্যয় বাড়ছে এবং মার্কিন সেনাদের প্রাণহানিও ঘটছে। এতে দেশটির ভোটারদের মধ্যেও অসন্তোষ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে যুদ্ধের শুরুতে সামরিক সাফল্য থাকলেও দীর্ঘমেয়াদে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। ইতিহাস বলছে, যুদ্ধ শুরু করা যত সহজ, সম্মানজনকভাবে শেষ করা ততটাই কঠিন। আর সেই কঠিন সমীকরণের মুখেই এখন দাঁড়িয়ে আছেন ট্রাম্প। মোর্শেদ আলম, বাংলা ভিশন। জাপান সাগরের দিকে 10টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় শনিবার উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে ছোড়া 10টিরও বেশি মিসাইল শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফস জেসিএস। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ সামরিক মহড়া চলাকালে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র ছুড়ল। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে উত্তর কোরিয়ার মিসাইল ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাউচি। জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইলগুলো সমুদ্রে ভূপাতিত করা হয়েছে। এর আগে 10 মার্চ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পশ্চিম উপকূলে নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ মিসাইল পরীক্ষা তদারকি করেছেন বলে জানিয়েছিল দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা পরীক্ষা করা এবং জাহাজটির নাবিকদের শিগগিরই নৌবাহিনীতে মোতায়েনের জন্য প্রস্তুত করতে দূরবর্তী স্থান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নির্দেশ দেন কিম। উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যেও এই পরীক্ষা চালানো হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 1500 শতকের আগে যে দ্বীপপুঞ্জে ছিল মুসলমানদের একক আধিপত্য, আজ সেখানে তারাই সংখ্যালঘু। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্সে এটাই হচ্ছে বাস্তবতা। রাজনৈতিক বা সামাজিক নানা প্রতিকূলতা থাকলেও ফিলিপিনো মুসলমানদের জীবনে রমজান আসে এক পরম প্রশান্তি ও আধ্যাত্মিক উৎসবের বার্তা নিয়ে। ইফতারে ঐতিহ্যবাহী খাবারের স্বাদ আর তারাবির নামাজে মুসলমানদের সরব উপস্থিতি দেশটিতে তৈরি করে এক অনন্য আধ্যাত্মিক আবহ। দীর্ঘ বঞ্চনার ইতিহাস ছাপিয়ে ফিলিপাইনের মুসলিমরা কিভাবে পালন করেন সিয়াম, বিস্তারিত থাকছে হাফিজুল ইসলামের রিপোর্টে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার প্রতিবেশী দেশ ফিলিপাইন। প্রায় 12 লাখ মুসলিম জনসংখ্যার দেশটিতে ইসলাম এসেছে আরব বণিকদের হাত ধরে। মুসলিম সংখ্যালঘু ফিলিপিনে ধর্ম পালনে অবারিত স্বাধীনতা না থাকলেও মুসলমানদের কাছে মাহে রমজান এক অনুপ্রেরণার মাস।
বিশ্বের অন্যান্য দেশের মতো এখানে পবিত্র রমজান আসে সিয়াম সাধনার বার্তা নিয়ে। পাঙ্গত বা মিষ্টি নারকেলের দুধে ভেজানো কলা দিয়ে রোজা ভাঙেন ফিলিপিনো মুসলমানরা। মাছের ডিমের খাবার বুদি বা পুঘা ইফতার টেবিলের অন্যতম প্রিয় খাবার। ইফতারে প্রায় প্রতিটি ঘরেই খাওয়া হয় মচমচে ভাজা মুরগির সাথে ক্যারামেল, জলপাই ও প্রচুর পরিমাণে মশলা দিয়ে রান্না করা ভাত, কাগিকিত। বেগুনি, মিষ্টি আলু ও কাঁঠাল দিয়ে তৈরি স্টু, সিন্দোল এখানে বেশ প্রিয় আইটেম। নারকেলের দুধের সাথে আদা, রসুন, মরিচ ও বিভিন্ন মশলা দিয়ে রান্না করা মুরগির পদ, চিকেন পিয়া পরান এর আছে বেশ কদর। ফিলিপিনো দস্তরখানে কখনো থাকে গরুর মাংস, নারকেলের দুধ, গালাঙ্গাল এবং লেমন গ্রাস দিয়ে রান্না করা আইটেম রেন্ডাং। ইফতারে দেখা মেলে পোড়া নারকেল দিয়ে তৈরি টিউলা স্যুপ। রমজান এলে ফিলিপিনো মুসলমানরা দল বেঁধে তারাবির নামাজ আদায় করেন। সাহরির সময় একদল মানুষ সবাইকে জাগিয়ে দেয়। মসজিদগুলো সেজে ওঠে বাহারি আলোকসজ্জায়। 1500 শতকের আগে ফিলিপাইনে ছিল মুসলমানদের আধিপত্য। একসময় শেষ হয় তাদের সোনালী যুগ। কালের পরিক্রমায় পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক। নানা সংকটের মধ্যেও সিয়াম সাধনায় রমজান উদযাপন করেন ফিলিপাইনের মুসলমানরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সপ্তম শতাব্দীতে শান্তিপূর্ণভাবে ইসলামের আলো পৌঁছায় ওমানে। সাহাবী মাজেন বিন গাদুবাহের দাওয়াতে দেশটির শাসক ইসলাম গ্রহণ করলে দ্রুত ইসলামের বিস্তার ঘটে। ইবাদি মতাদর্শের কারণে ওমানের ইসলামী ইতিহাসে রয়েছে স্বতন্ত্রতা। সুলতান হাইথাম বিন তারিকের নেতৃত্বে ভিশন 2040 পরিকল্পনার মাধ্যমে তেল নির্ভরতা কমিয়ে পর্যটন, প্রযুক্তি ও বন্দর নির্ভর অর্থনীতিতে সাফল্য ধরা দিচ্ছে ইসলামী দেশ ওমানে। ধারাবাহিক প্রতিবেদনে বিশ্বজুড়ে মুসলিম দেশের 24তম পর্বে থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। সপ্তম শতাব্দীতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই ওমানে শান্তিপূর্ণভাবে ইসলামের সূচনা ও বিস্তার ঘটে। সাহাবী মাজেন বিন গাদুবাহ রাদিয়াল্লাহু তাআলা এর প্রচেষ্টায় ওমানের শাসক আল জুলান্দা পরিবার ইসলাম গ্রহণ করলে অঞ্চলটিতে দ্রুত ইসলাম ছড়িয়ে পড়ে। ইবাদি মতাদর্শের আধিক্যের কারণে ওমানে ইসলামী ইতিহাসে স্বতন্ত্রতা লক্ষ্য করা যায়, যা মূলত খারেজি মতবাদের একটি রূপ। ওমানের পরিবর্তনের মূলে রয়েছে ভিশন 2040-এর আওতায় অর্থনৈতিক বহুমুখীকরণ, তেল নির্ভরতা কমিয়ে পেট্রোলিয়াম খাতের উন্নয়ন এবং আধুনিক ওমানীকরণের নীতি। মূলত সুলতান হাইথাম বিন তারিকের নেতৃত্বে প্রযুক্তি, পর্যটন ও বন্দর অবকাঠামো উন্নয়নের মাধ্যমে টেকসই অর্থনৈতিক ও সামাজিক সংস্কারে দেশটিতে আমূল পরিবর্তন আনছে। ওমান একটি ইসলামী সালতানাত, যেখানে ইসলাম রাষ্ট্রধর্ম এবং শরিয়াহ আইন বিচার ব্যবস্থার মূল উৎস। সুলতান রাষ্ট্রপ্রধান এবং ক্ষমতার কেন্দ্রবিন্দু। ইবাদি মতবাদ প্রধান হলেও ওমান সরকার ধর্মীয় সহনশীলতা ও বিভিন্ন মাযহাবের মধ্যে ভারসাম্য বজায় রাখে। সংবিধান ও রাষ্ট্রীয় নীতি কোরআন ও সুন্নাহর মূল্যবোধের উপর ভিত্তি করে গঠিত। ওমানের ঐতিহাসিক ও স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন হল মাসকাটের সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঝাড়বাতি ও কার্পেটের জন্য বিখ্যাত। এছাড়াও নিজুয়া ফোর্ট, বাহলা ফোর্ট, আল মিরালি ও আল জালালি দুর্গসহ ওমানের প্রাচীন স্থাপত্য ও প্রতিরক্ষা ব্যবস্থা অনন্য সাক্ষী, যা পর্যটকদের মুগ্ধ করে। ওমানের মোট আয়তন প্রায় 3,09,500 বর্গ কিলোমিটার। দেশটির বেশিরভাগ অংশ মরুভূমি এবং শুষ্ক। প্রায় 57 লাখ জনসংখ্যার দেশটির উল্লেখযোগ্য অংশ প্রবাসী। ওমানের ঐতিহ্যবাহী সংস্কৃতি সমৃদ্ধ। ধীর গতিতে রান্না করা মাংস, ওমানি হালুয়া, খেজুরের সাথে কফি তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি। ওমানি পোশাক মার্জিত, শালীন এবং আরামদায়ক। পুরুষরা লম্বা কলারবিহীন সাধারণত সাদা রঙের পোশাক, কুম্মাহ, পাগড়ি, খঞ্জর পরে থাকেন। নারীদের জন্য আবায়া, লিহাফ। ওমানিরা তাদের আতিথেয়তার জন্য পরিচিত এবং তারা ঐতিহ্যগত অনুষ্ঠান ও পোশাকে গর্ববোধ করেন। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।